Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আলম আছেন ভাই, হুজুর? এই তো আলম ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري. اشرح لي صدري ويسر لي أمري. ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. আজকে এখান থেকে একটু অল্প কিছু শুনবো সবার থেকে। আলম ভাই, জি। যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ একটু সুন্দর করে শুনাই। أعوذ بالله من الشيطان الرجيم. যে আমি একটু بسم পড়ি। الله أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. জি আলম ভাই আবার। أعوذ بالله من الشيطان الرجيم. জি মাশাআল্লাহ, আগের থেকে অনেকটা পরিবর্তন আসছে। জি আবার পরের লাইন। بسم الله الرحمن الرحيم. জি মাশাআল্লাহ। পবন ভাই, উস্তাদ, জি একটু বলি। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি, একটু টান হবে। কি কারণে টান হবে সেটা আমরা পরে সামনে পড়বো ইনশাআল্লাহ। এখন একটু টান দেবো। রব্বি জিদনি ইলমা।
ربي زدني علما শরীফ স্যার স্যার শুনতে পাচ্ছেন? জি হুজুর। যে যে শেষে মার্ক করা এতটুকু বলি। হুম। রব্বি জিদনি ইলমা। ও হুজুর এই জায়গা এই পড়বো? জি পরেরটুকু হ্যাঁ হ্যাঁ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির। এ পর্যন্তই ঠিক আছে। রব্বিশ রহলি সদরি। রব্বি ইশরাহ লি সাদরি। জি হৃদয় হাসান ভাই পরেরটুকু ওয়ায়াসসির লি। উস্তাদ আমি একটু করতেছি তো, ফোন দিয়েছি একটু দেখতেছি। আচ্ছা নুরান ভাই ওস্তাদ জি আমি বাইক যে আপনারা আমি তোমার সাথে আছি আমি ভাই ওস্তাদ জি আচ্ছা ইমরান ভাই জি উস্তাদ। ওয়াসসির লি আমরি। মাশাআল্লাহ। আসমার মাহমুদ ভাই মিউটে আছেন, আনমিউট যদি সমস্যা না জি পরেরটুকু واحلل عقدة من لساني জি পরেরটুকু এরপরে يفقه يفقه কওলি। يفقه قولي জি মাশাআল্লাহ। আমরা এখন চলে যাব 11 নম্বর ক্লাসে। আমাদের 9 নম্বর ক্লাসের পরে পরীক্ষা হয়েছিল। এখানে উপস্থিত আছে এর মধ্যে কেউ আছে যে পরীক্ষা দেয়নি? আরো সবাই দেওয়া হয়েছে। সবই অ্যাবসেন্ট আছে আসেনি তো ওই 4-5 জন এসছে হয়তো জি জি সবই অ্যাবসেন্ট আছে কই দেখা যায় না আসেনি নাকি আজকে অ্যাবসেন্ট আছে অনেকে। হুম আমরা আজকে শিখবো মাখরাজের বর্ণনা। মাখরাজ কাকে বলে? এই যে মাখরাজের বর্ণনা। মাখরাজ অর্থ উচ্চারণের স্থান। আমরা হরফগুলো যেখানে উচ্চারণ করি যে স্থান থেকে, সেই স্থানকে মাখরাজ বলে। উচ্চারণের স্থানকে কি বলে? মাখরাজ যদি কেউ মাখরাজ জিজ্ঞেস করে তাহলে বিচলিত হওয়ার কিছু নেই, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এরপরে আছে আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। উচ্চারণের স্থান, মাখরাজ অর্থ উচ্চারণের স্থান, আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। উচ্চারণের স্থান 3টি। উচ্চারণের স্থান কয়টি? 3টি। যথা 1 নম্বর হচ্ছে ঠোঁট, ঠোঁট থেকে হরফ উচ্চারণ হয়। 2 নম্বর হচ্ছে মুখের ভিতর থেকে। 3 নম্বর হচ্ছে হলক অর্থাৎ কণ্ঠনালী থেকে। যতগুলো হরফ আছে 29টি হরফ আছে, এই 3টা স্থান থেকে হবে: ঠোঁট, মুখের ভেতর এবং কণ্ঠনালী। মাখরাজ হচ্ছে 17টি। আরবি হরফ কতটি? 29টি। আরবি হরফ 17টা জায়গা থেকে, 17টা স্থান থেকে উচ্চারণ হবে। এখানে আরো সহজভাবে দিয়ে দিছে। কতে দিছে 2 ঠোঁট হইতে মাখরাজ 4টি। 2 ঠোঁট হইতে মাখরাজ কয়টি? 4টি। এবং হরফ হচ্ছে 4টি। এরপরে আছে মুখের ভেতর হতে মাখরাজ 10টি, এখানে বেশি। তার ভেতর থেকে কয়টি মাখরাজ? 10টি মানে মুখের মধ্যে থেকে 10টা জায়গা থেকে উচ্চারণ হরফ উচ্চারণ হবে। 10টা জায়গা থেকে মুখের ভিতর 18টি হরফ উচ্চারণ হবে। কয়টি হরফ উচ্চারণ হবে মুখের ভিতর থেকে? 18টি। তাই এই যে মুখের মধ্যে 10টা মাখরাজ আছে, 10টা জায়গা আছে, 10টা জায়গা থেকে 18টা হরফ উচ্চারণ হবে।
এরপর আছে হচ্ছে হলক হতে মাখরাজ 3টি, মানে কণ্ঠনালী থেকে মাখরাজ 3টি, কণ্ঠনালীর 3টা জায়গা থেকে মাখরাজ উচ্চারণ হবে 3টি, হরফ উচ্চারণ হবে 6টি। কয়টা হরফ? 6টি। 6টি। এগুলো হচ্ছে মূলত বোঝার জন্য বলা হইতেছে, আর বাকিগুলো হচ্ছে আমরা যে হরফগুলো উচ্চারণ করছি তার সাথে মিলিয়ে নেব সেইভাবে হয় কিনা, যদি কোনো জায়গায় না হয় সেই জায়গায় একটু ঠিক করে নেব। এরপর হচ্ছে আমরা এই যে পড়ছিলাম মাখরাজ 17টি, এই যে 17টি মাখরাজ পড়েছিলাম, 17টি মাখরাজ এখন আমরা এই যে 1 থেকে শুরু, এই যে আমাদের মাখরাজ 1 থেকে এই 17টা মাখরাজ, এই 17টা মাখরাজের মধ্যে 29টা হরফ উচ্চারণ হবে। 29টা হরফ কয়টা জায়গা থেকে উচ্চারণ হবে? 17টি মাখরাজ। 3টা জায়গা। 17টা জায়গা থেকে। 17টা জায়গা থেকে। কয়টা জায়গা থেকে? 17টা। 17টা জায়গা থেকে। 17টা জায়গায় কেবল 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠোঁট, মুখের ভেতর এবং কণ্ঠনালী। 1 নম্বরে হচ্ছে 2 ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হয় মিম। দুই দুই ঠোঁটের শুকনো জায়গা হতে উচ্চারিত হয় মিম। বিষয়টা আমাদের বুঝতে হবে। 2 ঠোঁটের, এদিকে ক্যামেরার দিকে খেয়াল করি, স্ক্রিনের দিকে। আমাদের মুখের ঠোঁটে যে ভিতরের অংশটা কিন্তু ভিজা থাকে, আর এই যে বাইরের অংশটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি জি দেখা যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, এই যে মুখের ভিতর অংশ যেটা থাকে, এই যে দাঁতের সাথে যে অংশটা মিলে থাকে, এটা হচ্ছে ঠোঁটের ভিজা অংশ। উপরের দাঁত নিচের দাঁত, যেহেতু ঠোঁট দুইটা, উপরের ঠোঁট এবং নিচের ঠোঁটের সাথে দাঁতের সাথে যে অংশটা মিলে থাকে সেটা হচ্ছে ভিজা অংশ, এটা ভিজা অংশ। আর এই যে বাইরের সাইড থেকে যেটা দেখা যায় এটা হচ্ছে মুখের এই ঠোঁটের শুকনো অংশ। এখানে বলা হয়েছে 2 ঠোঁটের শুকনা জায়গা হইতে মিম উচ্চারিত হয়। তাহলে এদিকে খেয়াল করি একটু, আমার ঠোঁটের দিকে খেয়াল বুঝতে পারবেন। এখন কিন্তু শুকনা জায়গা আছে, মুখ যদি স্বাভাবিকভাবে রাখি তাহলে শুকনা জায়গাতেই থাকে মিম। শুকনা জায়গা থেকে উচ্চারণ শুরু হবে আওয়াজ, এবং শুকনা জায়গায় এসে, শুকনা স্থানে এসে আবার উচ্চারণ শেষ হবে। ভিজা অংশ হবে না, ভিজা অংশ হচ্ছে ভিতরের অংশ, আর বাইরের অংশ হচ্ছে শুকনো অংশ ঠোঁটের। মিম। জি ইমরান ভাই একটু বলি। মিম। জি, মিমটা কিন্তু ততটা প্রেসার দিয়ে উচ্চারণ হবে না, স্বাভাবিকভাবে উচ্চারণ হবে, একটু নরমের মতো হবে। তো আমরা আগে পড়েছি, তারপরও এটা হচ্ছে একটু নরমের মতো হবে। আর 2 ঠোঁট থেকে উচ্চারণ হলে এমনিতেই নরম হয়, তখন আর আলাদাভাবে বলা লাগে না যে নরম হবে। মিম। তাহলে আমরা 1 নম্বর পড়লাম। এগুলো মুখস্থ করা জরুরি না, আমাদের যে উচ্চারণ করছি তার সাথে মিলিয়ে দিচ্ছে আমাদের হচ্ছে কিনা, এবং একটা ধারণা নিচ্ছে উচ্চারণ, হরফ উচ্চারণের জন্য, যে আমাদের যদি কারো ত্রুটি থেকে থাকে এই অনুযায়ী আমরা চেষ্টা করব এখন ঠিক করে নিব। 2 নম্বর আছে 2 নম্বর মাখরাজ 2 ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারিত হয় বা। আমরা 1 নম্বর পড়ছিলাম 2 ঠোঁটের শুকনা জায়গা, আর 2 নম্বর হচ্ছে ভিজা জায়গা, শুধু এতটুকুই পার্থক্য। আমরা 2 ঠোঁটের ভিজা জায়গা বা, বা, জি পবন ভাই বলি। বা আসমা আহমদ ভাই। বা বা, বা
নিজেরটা নিজে একটু খেয়াল করবো যে ওই অনুযায়ী হচ্ছে কিনা, দুই ঠোঁটের ভিজা দেখা থেকে হচ্ছে কিনা। জি, এবার আমরা 3 নম্বর মাখরাজে চলে যাচ্ছি। 3 নম্বরটা আছে, দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও। দুই ঠোঁট প্রথমে কি হবে? গোল হবে, তারপরে সামান্য খোলা থাকবে, উচ্চারিত হবে, পরে আবার শেষে ঠোঁট এক হয়ে যাবে। যেমন আমার দিকে তাকালে অনেকটা বুঝতে পারবেন। প্রথম হবে গোল হবে ওয়াও, দুই ঠোঁট গোল হবে, সামান্য খোলা থাকবে ওয়াও, জি, হৃদয় হাসান ভাই বলা যাবে? জি উস্তাদ। জি ওয়াও, জি, মাশাআল্লাহ। আচ্ছা, আলম ভাই। জি জি। জি, বলি। ওয়াও আর একটু গোল হবে, ওয়াও। একটু ধরে ওস্তাদ রাখেন। ওস্তাদ আমি একটু কথা বলছিলাম, চাচ্ছিলাম। ওস্তাদ জি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই শিক্ষার্থী ভাইদের উদ্দেশ্যে বলছিলাম, আমরা ওস্তাদকে যখন পড়া শোনাবো আমরা আরেকটু জোরে পড়বো। জোরে যদি না উচ্চারণ করি, আমাদের উচ্চারণ এখন শুদ্ধ হলেও এই শুদ্ধ স্থায়ী হবে না। এ কারণে যত জোরে উচ্চারণ করতে পারবো আমাদের উচ্চারণ তত তাড়াতাড়ি শুদ্ধ হবে এবং স্থায়ী হবে। এ কারণে আমরা ওস্তাদ যখনই শুনতে চাইবেন, যতটুকু জোরে আমার পক্ষে বলা সম্ভব, আমার রুমের আশপাশে যদি আওয়াজ চলে যায়, আমার পাশের বাসায় আওয়াজ চলে যায়, তাতেও আমরা লজ্জা করব না, জোরে বলবো। তাহলে ইনশাআল্লাহ আমাদের বেশি উপকার হবে এবং এটাই পদ্ধতি কোরআন শেখার। ঠিক আছে ওস্তাদ, আরেকটু কথা। জি আমরা যারা আছি অনেকেই ভর্তি ফর্ম পুরা করেছি ওয়েবসাইটে, মাশাআল্লাহ এই পর্যন্ত 14 জন পেয়েছি। আমি এখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব 14 জনের লিস্টটি। যারা হোয়াটসঅ্যাপে মানে ওয়েবসাইটে আমাদের ফর্ম পুরা করেছেন তারা আইডি নাম্বার পেয়েছেন। সবাই নিজ নিজ আইডি নাম্বার সেখানে দেখতে পাবেন। অবশ্য ওয়েবসাইটে আপনার যে প্রোফাইল তৈরি হয়েছে সেখানেও দেখতে পাবেন। তো আমি ওয়েবসাইটে যাদের ভর্তি ফর্ম কমপ্লিট হয়েছে তাদের লিস্টটি দিয়ে দিচ্ছি। আর আমাদের মধ্যে যারা আছেন এদের মধ্যে আপাতত শুধু একজনে পেমেন্ট করেছেন, আমাদের পবন ভাই। তো পেমেন্ট করলে আমরা আইডি নম্বরও দেই, সেই আইডি নম্বরটা ইনশাআল্লাহ পবন ভাইটা আমরা দিয়ে দেব গ্রুপেই। আর যারা এখনো ওয়েবসাইটের ঢুকে ফর্ম পুরো করেন নাই তারা করে নিয়েন সময় সুযোগ করে। আমি আমি একটা কথা বলি, আমি অনেক ট্রাই করেছি কিন্তু আমার ওতে দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট, লেকিন আমার অলরেডি দেখাচ্ছে কিন্তু অত পূরণ হয়নি। আমি 3 বার ইমেল আইডি দিয়েছি, ট্রাই করেছি, হয় না। আচ্ছা, সেক্ষেত্রে একবার হয়তোবা হয়েই গেছে, না হলে এটা ওয়েবসাইট বলতো না অলরেডি এক্সিস্ট। অলরেডি এক্সিস্ট মানে হচ্ছে আপনি যেই মোবাইল নাম্বার অথবা যেই ইমেল দিয়ে খুলতে চাচ্ছেন সেটা একবার ব্যবহার করেছেন, ওই সেম মোবাইল নাম্বার অথবা সেম ইমেল নাম্বার দিয়ে দ্বিতীয়বার খোলা যাচ্ছে না। হয়তোবা আপনারটা হয়ে গেছে, আপনি ক্লাস শেষ করে এক সময় আমাদেরকে নক দিয়ে আমরা চেক দিয়ে দেখে দিব যে আপনারটা আসলে হয়েছে কিনা। যদি না হয় আমরা করে দিব ইনশাল্লাহ। আচ্ছা। আর আমরা পয়সা পেমেন্ট করলে কিভাবে, কোথায় কিসে সেন্ড করব? পেমেন্ট আমার দিয়ে গ্রুপে আমি আমাদের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিব, এটা আপনাদের জন্য বলাই আছে। আপনাদের সুযোগ সুবিধা মতো যখন মনে চায় তখন দিবেন। আমরা তো ইন্ডিয়া থেকে করছি তো। হ্যাঁ, ইন্ডিয়া থেকে একটু আপনাদের যে কয়েকটা আছে ট্যাপ ব্যবহার করেন না, আমরা তো অনলাইন, যেমন এখানে ফোন পে চলে, গুগল পে চলে, ওই সমস্ত। না, ওই অনলাইন গুগল পে ওগুলা দিয়ে মনে হয় করা যাচ্ছে না, একটু জটিলতা আছে। আপনাদের জন্য সহজ কিছু পদ্ধতি আছে, এটা আমি গ্রুপে জানাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, কিভাবে সহজে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আমি এটা গ্রুপে জানাই দিব। ঠিক আছে ওস্তাদ, আমি আমার কথা শেষ, একটু পড়াতে পারেন। জি, আমরা তাহলে আওয়াজ করে পড়বো ইনশাল্লাহ, মুখে জড়তা কাটার জন্য। যে আমরা পড়তেছিলাম 3 নম্বর মাখরাজ ওয়াও, দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও।
ওয়াও, জি আমরা 4 নাম্বার মাখরাজে যাচ্ছি, নিচের ঠোঁটের পেট। নুর আলম ভাই মাঝে মধ্যে শব্দ আসে, একটু খেয়াল রাখবো ভাই। নিচের ঠোঁটের পেট, সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ফা। নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁট, সামনে উপরে 2 দাঁত লাগবে, এই উপরে 2 দাঁত, নিচের সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে ফা। সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করি। উপরে 2 দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে ফা। এটা উচ্চারণের সময় বাতাস বের হবে ফা। ওরা যেন আমরা একভাবে হাত দিয়ে দেখতে পারি, যদি বাতাস বের হয় তাহলে বুঝবো যে সঠিক উচ্চারণ হচ্ছে। উচ্চারণের আগে বাতাস বের হবে ফা। মুখের সামনে হাত দিই সবাই, দেখি বাতাস বের হয় কিনা। ফা। জি আমরা পরবর্তীতে যাচ্ছি 5 নম্বর মাখরাজ। আমাদের ছিল 2 ঠোঁট হইতে মাখরাজ কয়টি যেন পড়ছিলাম? 2 ঠোঁট হইতে 4টি। এই যে উপরে 2 ঠোঁট হতে মাখরাজ উচ্চারিত হয় 4টি, এই 4টি পড়ে ফেললাম। এবার হচ্ছে মুখের ভিতর থেকে মাখরাজ উচ্চারিত হয় কয়টি? 10টি। হরফ হইলো 18টি। 5 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে র জাল ফা। জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের আগার দিকে একটু লাগানোর চেষ্টা করি সবাই। উচ্চারণ একটু পরে বলি। জিহ্বার আগাটা সামনের উপরে 2 দাঁতের আগার দিকে লাগাই, আগার সঙ্গে এভাবে এই আমরা কিন্তু পড়ছিলাম জজাল সাইটা কিন্তু নরম পড়ছিলাম। আমরা যদি মাখরাজ অনুযায়ী ওইভাবে উচ্চারণ করি, ওই নিচে আমাদের জিহ্বার আগা যদি সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগে তাহলে এমনিতেই হরফগুলো উচ্চারণ নরম উচ্চারণ হবে। আরেকটু আওয়াজ হবে, আওয়াজ কম। জি এবার আমরা সামনে যাচ্ছি, এগুলো আমরা একটু মিলিয়ে নিচ্ছি আমাদের উচ্চারণ হচ্ছে কিনা। এগুলো যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। আমরা ওদিকে যাচ্ছি না, শুধু এই বিষয়টা ধারণা নিচ্ছি। এরপরে আছে 6 নম্বর আছে জিহ্বার আগা, সামনে নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। আমরা 5 নম্বরে পড়ছিলাম জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে, আর 6 নম্বর হচ্ছে জিহ্বার আগা সামনে নিচের 2 দাঁতের আগার 2 দাঁতের পেট ও আগার দিকে লাগাইয়া। জিহ্বার আগা সামনে নিচের 2 দাঁতের আগার দিকে লাগানোর চেষ্টা করি। জিহ্বা উপরে উঠবে না, জিহ্বা কি নিচের ঠোঁটের নিচের 2 দাঁতের আগার দিকে লাগানো যাচ্ছে?
জি উস্তাদ। صاد سا এই সদ সিন জা এই তিনটা যেন কিসের হরফ? তৃতীয় আওয়াজ। জি, আবার ওইভাবে রাখলেও অলরেডি উচ্চারণ হয়ে যাবে। আমরা খেয়াল করবো, আজ যদি যারা পারি একটু শীট বের করে নেব, যে কোনো প্রিন্টের দোকান থেকে যদি করে নেই, সেক্ষেত্রে আমাদের উচ্চারণ পড়ার জন্য অনেক সুবিধা হবে। মোবাইলে ওইভাবে পড়া হয় না, মাঝে মধ্যে একটু যদি কারো হরফ উচ্চারণের দিকে ত্রুটি মনে হয়, তাহলে দেখে উচ্চারণ করার চেষ্টা করব। তারপরেও যদি মনে হয় যে না ত্রুটি হচ্ছে না, ত্রুটি মনে হচ্ছে, তাহলে যখন ক্লাস শুরু হবে বা ক্লাস শুরু হওয়ার আগে বা পরে, তখন শিখে নিব। এরপর আছে 7 নম্বর, জিহ্বার আগা। জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাই উচ্চারিত হয়। 5 নম্বরে ছিল দুই জিভ সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে, আর 7 নম্বর হচ্ছে জিভ সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে। এখানে ছিল আগা, এখানে হচ্ছে গোড়া, এতটুকু পার্থক্য। জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে একটু লাগানোর চেষ্টা করি। জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে ত। আরেকটা আওয়াজ হবে ত। ডাল, তা, ত, দাল, তা। এবার আমরা 8 নম্বরের দিকে যাচ্ছি। আগার ফুটা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগার পিঠ নিচের অংশ, জিহ্বার নিচের অংশ উল্টা পিঠ, জিহ্বার আগা সামনে, জিহ্বার আগা ফুটা পিঠ তার বরাবর তালু, তালু কোনটা? জিহ্বার উপরে অংশ, জিহ্বার উপরে অংশ হচ্ছে তালু, জিহ্বার উপরে অংশ তালু, আর হচ্ছে জিহ্বার লাগানোর চেষ্টা করো। একটু শুনাই। জি শরীফ স্যার। জি হুজুর। জি একটু বলি। লদ, আমাদের ছিল 8 নম্বর মাখরাজ, র ছিল। র, হুজুর র, র, এবার আমরা চলে যাব 9 নম্বর মাখরাজে। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন, নুন, এবার আগা তারপর উপরে তালুর সঙ্গে লাগানোর চেষ্টা করো, উপরের দিকে লাগানোর চেষ্টা করো জিহ্বার আগাটা। 10 নম্বর, জিহ্বার আগা কিনারা সামনে উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লাম। জিহ্বার আগা লাগবে কোথায়? সামনের উপরের, সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগানোর চেষ্টা করব। লাম, লাম, লাম। জি পবন ভাই একটু বলি। লাম, লাম,
এবার আমরা পড়বো 11 নম্বর মাখরাজ। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার লাগাইয়া উচ্চারিত হয় ব জিহ্বার গোড়ার কিনারা লাগবে কোথায়? উপরে মারি দাঁতে গোড়ার সাথে লাগবে। জি, তাহলে জিহ্বার যেহেতু গোড়া, এখানে আর সামনে থেকে নেওয়া লাগবে না, গোড়াতে যে গোড়াটা আছে গোড়াটা উপরের দিকে লাগাবো, তাহলে আমাদের উচ্চারণ হবে। জিহ্বার গোড়া কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ব দে। দুই পাশ লাগাইতে পারলে ভালো হবে, দুই পাশ লাগাইতে অনেক কষ্ট হবে। আমরা এক পাশ যদি লাগাইতে পারি তাহলে উচ্চারণ হয়ে যাবে ব দে। জি ইমরান ভাই, একটু উচ্চারণ করি। জি মাশাআল্লাহ। আলম ভাই, আলম ভাই 12 নম্বর মাখরাজটা আমাদেরকে একটু পড়ে শুনান। শিন ইয়া না, এই দেখেন যেভাবে লেখা আছে পুরা মাখরাজ জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। হ শিন ইয়া। আমরা জিহ্বার মধ্যখান মানে মাঝ বরাবর যে অংশটা আছে জিহ্বার মধ্যখান তার বরাবর করে তালুর সঙ্গে লাগবে। হ জিহ্বার যে মধ্য অংশটা এটা আমরা উপরে তালুর সঙ্গে লাগানোর চেষ্টা করি, তাহলে উচ্চারণ হবে জিম ইয়া ইয়া। ইয়া জি ইয়া। ইয়া। ইয়াটা একটু শক্ত হবে। আমরা একটু শক্ত হরফ পড়ছিলাম না? জি, শক্ত হরফ পড়ছিলাম কয়টি? তিনটি। কি কি? জিম ইয়া জি, একটু শক্ত করে উচ্চারণ করার চেষ্টা করব। জিম শিম ইয়া। এরপর 13 নম্বর মাখরাজে যাচ্ছে। জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কাফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে একটু সামনের দিকে আগে জিহ্বার গোড়া হচ্ছে এটা, যেটা যে থেকে শুরু। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারপর উপরে তালুর সঙ্গে লাগবে কাফ। কাফ। এরপরে আসমাহুল ভাই 14 নম্বর মাখরাজ একটু ওই শুরু থেকে শুনাই। জিহ্বার গোড়া
তার বরাবর উপর তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জি, জিহ্বার গোড়া জিহ্বার গোড়া তার তার বরাবর বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। সবাই উচ্চারণ করি, আওয়াজ কণ্ঠ ছেড়ে। অফ। জি, আমাদের 10টা জিহ্বার মধ্যখান থেকে ছিল 10টি মাখরাজ এবং হরফ ছিল 18টি মুখের ভিতর থেকে। এবার আমরা গ নাম্বার পড়বো হলক হতে। আমরা কি হলক চিনি? জি, এই যে এখান থেকে এটা হচ্ছে হলক। এটা হচ্ছে শুরু, এটা মধ্যখান, এটা শেষ। আমরা এখন 1 নম্বরে দেখতে পাচ্ছি, মানে 15 নম্বরে হলকে শেষ হইতে উচ্চারিত হয়, মানে এই জায়গা থেকে উচ্চারণ হবে। গইন খ, এখান থেকে উচ্চারণ হবে একেবারে শেষ হইতে। গইন খ, 16 নম্বরে দেখতে পাচ্ছি হলকের মধ্যখান, হলকের মধ্যখান হতে উচ্চারিত হয় আইন হা। এই মধ্যখান আইন হা আইন হা, আইন হা, এরপরে আমরা দেখতে পাচ্ছি 17 নম্বর মাখরাজ। 17 নম্বর হচ্ছে হলকে শুরু হইতে উচ্চারিত হয় হামজা। হলকে শুরু হচ্ছে এটা হামজা হা, গলার পরবর্তী স্থানে এই গলাটা পুরোটা হচ্ছে হলক। গলার শুরুর এই অংশটা থেকে উচ্চারণ হবে হামজা, মধ্যখান হামজা হা, মধ্যখান থেকে হবে আইন হা, আর শেষ অংশ থেকে হবে অইন খ। হলকে শুরু হইতে উচ্চারণ হয় হামজা হা, হামজা হা, যে আমাদের যদি কখনো কোনো হরফে উচ্চারণ সমস্যা হয় তাহলে আমরা মাখরাজ গুলো দেখবো, সে অনুযায়ী উচ্চারণ করার চেষ্টা করবো। এবং যে কেউ উচ্চারণ করতে কখনো সমস্যা হয় তাহলে আমার সাথে বললে আমি ঠিক করে দিতে পারবো, ইনশাল্লাহ ধরাই দিতে পারবো আর কি। এরপরে হচ্ছে দ্রষ্টব্য হচ্ছে মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। মদ আমরা সামনে শিখবো এবং সেটা তখন বলে বোঝা যাবে, মানে যে হরফগুলো টেনে পড়া হয় সেগুলোকে হচ্ছে মদ বলে হয়। সেগুলো হচ্ছে মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায় এবং নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না, উন্না, আং, তুম, এই ধরনের গুন্নাগুলো নাকের বাঁশি হইতে উচ্চারিত হয়। বেনজির ভাই, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে তোমার শুরুতে পাইনি। না, আজকে একটু বাইরে থেকে আসতে দেরি হয়েছে হুজুর। আচ্ছা, আমাদের এরপরে হচ্ছে আজকে 11 নম্বর ক্লাস শেষ হলো। এরপর হচ্ছে 12 নম্বর ক্লাস। আগামীকালকে হচ্ছে আমরা বাংলাতে যেটা বলি সেটা হচ্ছে স্বর চিহ্ন বা আকার ও শিকার। এরপরে আমরা চলে যাব হচ্ছে ওইটা পরিচিত স্বর চিহ্নের সাথে পরিচয় হয়ে, হরকতের সাথে পরিচয় হয়ে, এরপর আমরা চলে যাব হচ্ছে হরফ
হরফের সাথে কিভাবে চর্চা হয় জবর পেশের। আজকে আর কারো কোনো প্রশ্ন আছে? দদের মাখরাজটা আর একটু দেখাবেন? জি, দদের মাখরাজ হচ্ছে, আমরা দেখি তাহলে 11 নম্বর মাখরাজটা। জি বেনজির ভাই, জি, জি জিহ্বার গোড়ার কিনারা উপরে মারের দাঁতের গোড়ার সঙ্গে লাগাই উচ্চারিত হবে। জিহ্বার গোড়ার কিনারা লাগবে হচ্ছে যে দুই সাইডে যে আমাদের দাঁত আছে দুই পাশে, জি এটা হচ্ছে আমাদের কষ্ট হবে, সহজে এটা হতে চাবে না। কিন্তু যদি এক পাশে লাগাই তাহলেও হয়ে যাবে কিছুটা। এক পাশে যদি দাঁতের জিহ্বার, হ্যাঁ, জিহ্বার গোড়ার কিনারা যদি আমরা উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাই, আচ্ছা হুজুর, জিহ্বার মাঝখান আবার জিহ্বার আগা, এটার অবস্থান কোথায় হবে? এটা কিভাবে থাকবে? জিহ্বার আগা তো আমরা চিনতে পারি, মানে সামনে যে অংশটা। যে ওটা তো কোথাও লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই যে এই যে 11 নম্বর দদের উচ্চারণের কথা বলতেছেন না, অন্য অন্য হরফ উচ্চারণের জন্য বলতেছি। আমি দদের কথা বলতেছি। দদ যখন আমরা উচ্চারণ করব তখন জিহ্বার গোড়া দাঁতের মাড়ির কিনারায় লাগাবো। তাইলে জিহ্বার আগা কি কোথাও লাগাইতে হবে নাকি এমনি খালি থাকবে? না, ওটা হচ্ছে স্বাভাবিকভাবে থাকবে। যদি লেগে যায় তাহলে সমস্যা নাই, না লাগাইতে পারলে ভালো। মুখের খালি জায়গাটাতে থাকবে, জিহ্বার জি। অবস্থান দদ জি, দটা একটু ভেতর থেকে উচ্চারণ হবে যেহেতু জিহ্বার গোড়া। দে, জি বেনজির ভাই একটু শুনেন, তাহলে বুঝতে পারবেন। জি আমি বলবো জি, দদ আমরা মাঝ পর্যায়ে শুনতে পাইনি, আওয়াজ বন্ধ হয়ে গেছিল, আবার একটু বললে ভালো হয়। দদ। জি, মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়েছে, আস্তে আস্তে আরো সুন্দর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। মশ করাইলে। আর কারো কোনো সমস্যা মনে হয় কোন হরফে? আপনি তো বলছেন একটা এটা কত 1 মাস লাগবে ঠিক করতে। জি জি, এটা রাইট ভাবে উচ্চারণ করতে গেলে কতদিন লাগবে? আমরা এই যে সামনে যে হরফগুলি পড়বো না, এই যে আস্তে যে আমাদের হরফগুলো আসতেছে, এই হরফগুলোর সাথে প্রতিটা হরফের উচ্চারণের সময় আমরা খেয়াল করব, আমি খেয়াল করব, এবং আপনারা উচ্চারণের দিকে খেয়াল রেখে যদি পড়েন, আর খেয়াল রেখে পড়তে হবে, তাছাড়া তো হবে না। আর তাছাড়া উচ্চারণ ভাবে আগানো যাবে না। প্রতিটা হরফ উচ্চারণ করতে করতে এই কোর্সে পুরোটাই আপনার হরফ উচ্চারণ থাকবে। মানে সূত্রগুলি এখন হচ্ছে এই সূত্রগুলি শিখলাম, সূত্রগুলি ধরে রাখলাম, কিন্তু করতে হবে সারা বই। তাহলে আস্তে আস্তে উচ্চারণ হয়ে যাবে, একদিনে উচ্চারণ হওয়ার কথাও না। আর এগুলো যেহেতু আমরা যেটা যেটা জটিল মনে হয় সেটা মুখস্থ রাখতে পারি, মুখস্থ এগুলোর আমাদের উচ্চারণ মুখস্থ না রাখলেও সমস্যা নেই। হরফ উচ্চারণটা হচ্ছে মূলত বিষয়, হরফ উচ্চারণ হলেই হবে। জি, তাহলে আজকে আমরা এখানে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।